আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই, আমরা আরও কয়েকটি বিষয় প্রসঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে রুহিন হোসেন প্রিন্স, যে বিষয়টি ডক্টর সায়ন্ত বললেন যে এটা বিভেদের সৃষ্টি হয়েছে এখানে এবং হতে যাচ্ছে আরও বড় বিভেদ, হয়তো আমি এটা আশঙ্কা প্রকাশ করছি। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিরোধী জোট তারা আসলে সিঁদুরে মেঘ দেখলেই তাদের ঘর পোড়ার কথা মনে পড়ে যাচ্ছে এবং অবিশ্বাসের একটা রাজনীতি আমরা দেখছি। এই অবিশ্বাস আমরা কিন্তু নির্বাচনের আগেও দেখেছিলাম যে বিএনপি আসলে সংস্কার চায় না এবং শেষ পর্যন্ত আমরা বিএনপিকে হা ভোটের পক্ষে প্রচারণা করতে দেখলাম, জুলাই সনদ নিয়ে কথা বলতে দেখলাম। এখন আবার এই কথাটা বলা হচ্ছে। তো একটি বিষয় হচ্ছে যে যদি বিএনপি আসলে শেষ পর্যন্ত প্রত্যাশিত যে সংস্কারগুলো করার কথা সেগুলো যদি করে, ডেফিনেটলি বিরোধী দল যেভাবে চায় এক্স্যাক্টলি সেভাবেই তো করবে না নিশ্চয়ই। সরকারি দলেরও একটা প্রস্তাবনা থাকতে পারে, কিন্তু সেখানে মানুষের আকাঙ্ক্ষার কাছাকাছি পৌঁছানো সেই সংস্কারটা যদি সরকারি দল করে, তাহলে আসলে এই বিরোধী জোটের রাজনীতি কোথায় যাবে সেটা একটি প্রশ্ন, সেটা হয়তো আমি ফরিদুল হকের কাছে শুনবো। কিন্তু এই যে অবিশ্বাসটা বেড়ে যাচ্ছে, এই অবিশ্বাস আসলে আমাদের কী ধরনের সংকটের মধ্যে ফেলবে বলে আপনার কাছে মনে হয়? কারণ আমরা তো এখনও পর্যন্ত বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলার কথা, আজকে আমাদের কথা বলার কথা তেলের সংকট নিয়ে, মানে হতে পারে কিনা আরও সংকট সেটা নিয়ে কথা বলার কথা, হাম থেকে শিশুরা মারা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে কথা বলার কথা। সো আপনি সংক্ষেপে একটু বলবেন। একেবারে পয়েন্ট যদি বলি, আমরা প্রত্যাশা করি কি বিএনপির মনে করা বা অন্য সংসদে যারা আছে তাদের মনে করার লক্ষ্যটাকে জনস্বার্থে আমাদের সমাজের জন্য কোনটা হবে, এবং আগামীতে ধরুন গুমের কথা আসলো, আমাদের আইনটা এমন করতে হবে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। বিচার তো আছেই, সেটা আমি কোন প্রক্রিয়ায় করলে ইজি হবে, এটা আরও জটিলতা না হবে। ঠিক একইভাবে অবশ্যই তথ্য অধিকার আইনের জায়গা তো থাকতে হবে, মানবাধিকার আমি তো বলেছি, বিচার বিভাগে এটা থাকতে হবে। তাহলে আমাকে দেখতে হবে জনস্বার্থে আইন করলো কি করলো না। এখন ওইখানে হয়তো নানা আলোচনা হবে, যার যার মতো করবে। কিন্তু আমি যেটা দেখি, আর একটা শেষ কথা বলে মাঝের কথাটা বলি, একটা হয় কি যে এই ধরনের ঘটনায় যদি দেখি যে পাল্টাপাল্টি খালি হচ্ছে, এবং আপনি খুবই যথার্থ বলেছেন যে এখনকার সমস্যা নিয়ে দেখেন আলোচনায় ঢুকতে পারছি না আমরা। হামের টিকা বলেন, দেশে যে একটা অর্থনৈতিক সংকট আসছে ধেয়ে, এটা তো বাস্তবতা। তাহলে এই বাস্তবতায় কিভাবে মোকাবেলা করব? আমাদের কৃষক, ডিজেল নিয়ে আমি মোটরসাইকেলের ডিজেল চিন্তা করি, কিন্তু আমার সেচের ডিজেল নাই, কৃষি সংকট, এইখানে মৎস্যজীবীরা যেতে পারছে না, তাহলে সেই আলোচনাগুলো কিন্তু বাইপাস হয়ে যাচ্ছে। এতে করে পুরো এই সংসদে যারা আছে সবার প্রতি জনগণের অনাস্থা চলে আসবে, সেইটা হবে একটা ডেঞ্জারাস। এবার আর একটা পয়েন্ট যেটা বললেন, আমি সেইটাকে একটা গুরুত্ব দিয়ে আলোচনার পক্ষে, এই পার্টে আপনি যেটা শুরু করেছেন সেটা হচ্ছে কি, আমরা মনে করছি যে জনগণের কাছে প্রচারে যাওয়ার থেকে উপরি প্রচারের মধ্যে কতগুলো হাইপ তুলব, এবং সেই হাইপ তোলা দিয়ে জনগণের কাছে এক ধরনের মনস্তত্ত্ব করব ইয়েস এবং নো। এইটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি শুধু এইটা না, অন্য যে কোনো ঘটনার জন্য ডেঞ্জারাস। কারণ দেখেন, আমরা তিনটা কথা সবসময় বলি, যেমন সব বিষয়ে স্বচ্ছতা জবাবদিহিতা বলি আলোচনা, আর একটা কথা কিন্তু আমরা বলি জনগণের অংশগ্রহণ। সেটা কেন জনগণ অংশগ্রহণ? মানে জনগণ খালি শুনে মত দিল তা না, সে এর মধ্যে ইনভলভ হয়ে ভালো করে মতামত দেবে। তার কারণটা হচ্ছে আমরা যখন আইন বা নীতি করব, এটা বাস্তবায়নের সময় যাতে ওই জনগণ সম্পৃক্ত থাকে। তাহলে আমি আলোচনাটা যদি ওই ধরনের পজিটিভ জায়গা থাকে, পজিটিভ বলতে বোধগম্য কথাটা বলছি, যে সেইটা যদি করতে পারি এবং সেইখানে যদি জনগণের কাছে আমরা বুঝাইতে পারি যে জনগণ যদি দেখে যে না, আমি তো এইটা করার পরে যে ফলাফল চেয়েছিলাম ওনারা এটা যেটা করছেন আমার ফলাফল ভালো হবে না, তখন সে নো বলুক। আর যদি সে বোঝে যে আমি একটা ভালো ফলাফল চেয়েছিলাম, উনি যেভাবে আইন করতে চায় তাতে আমার জন্য এটা ইয়েস হবে, তাহলে সে গ্রহণ করবে। কিন্তু আমরা যদি উপরি কতকগুলো হাইপ তুলে খালি বিরোধিতার জায়গা থেকে শুরু করি, সেইটা কিন্তু আখেরে কারোর জন্যই ভালো হবে না। এবং বিশেষ করে আমি বলবো, এবার গণ-অভ্যুত্থান উত্তর এই যে রক্ত দেওয়া হইলো, এত বড় ঘটনা ঘটলো, এবং আমরা কিন্তু এই কথাটা বলছি যে গণতন্ত্র পথে হাঁটার কাজটা করছি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, নট দ্যাট। এবং প্রসঙ্গক্রমে হয়তো এখন আলোচনার সুযোগ নেই, কিন্তু একটা কথা আমি খালি তুলেই রাখি, মনে রাখবেন আলোচনার সামনেও চলে আসছে, কারেক্টলি আসছে, 1-11-এর যে ধারাবাহিকতা ছিল তার অন্যতম হচ্ছে বিরাজনীতিকরণের ধারাবাহিকতা। অন্যতম হচ্ছে আমাদের দেশের উপরে অন্যদের একটা বিরাজনৈতিক শক্তি থাকলে আধিপত্য বিস্তারের কাজ হয়, ওই ধারাবাহিকতা কিন্তু শেষ হয়ে যায় নাই। যে কোনো সময় এই জায়গাগুলো আসতে পারে যদি আমরা এই ধরনের ফেল করি।